খানিকটা আজকে একটু লেট হয়েছে আমাদের সাংবাদিকগুলো শুরু করতে, কারণ আপনারা জানেন যে পঞ্চায়েতের শপথ অনুষ্ঠান চলছে। তাই আমার নিজ বিধানসভার ক্ষেত্রে শপথ অনুষ্ঠান ছিল কিছু শিডিউল, খানিকটা সময় দিতে হয়েছে। তো আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, আমি আমার দুঃখ প্রকাশ করছি তাতে। আপনারা জানেন যে আমাদের গতকাল ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে। এই ক্যাবিনেট মিটিং এ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের সব থেকে যেটা বড় সিদ্ধান্ত, জিআরবিটি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল ২,৫০০ পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং ৭ কিংবা ৮ তারিখ সেপ্টেম্বরে সেই রেজাল্ট ঘোষণা করা হবে। সমস্ত কিছু তৈরি আছে, আগেই আমাদের করার কথা ছিল, কিন্তু লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, কোড অফ কন্ডাক্ট, যা নির্বাচন কমিশনের আচরণবিধি, এগুলো লাগু ছিল। তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা, রাজ্যে হাজার হাজার মানুষ যে বন্যার কবলে, এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো। প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে, কিন্তু দীর্ঘদিন ধরে যে জিনিসটা পেন্ডিং, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী ৭ কিংবা ৮ তারিখ এই জিআরবিটির রেজাল্ট ঘোষণা করা হবে। যারা পরীক্ষা দিয়েছেন, এরা উৎকণ্ঠার মধ্যে আছেন, বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে, ফোনে, বিভিন্নভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জিআরবিটির পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে উদ্গ্রীব হয়ে বসে আছেন। তাদের জন্য সেটা সুখবর। যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাইকে রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। ৭ কিংবা ৮ তারিখে জিআরবিটির রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে। রাজ্য মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ ডি। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর policy decision for payment of remuneration or wages of pump operators working in different urban local bodies under urban development department. আমাদের আপনারা জানেন যে ডিডব্লিউএস ডিপার্টমেন্ট, ওয়াটার রিসোর্স, এই যে দপ্তরগুলো রয়েছে, তাদের সঙ্গে পাম্প অপারেটরদের একটা নিবিড় যোগাযোগ বা পাম্প অপারেটরদের সহযোগিতা ছাড়া সারা রাজ্যে এই যে জল সরবরাহ করা, পানীয় জল বলুন, ওয়াটার রিসোর্স বলুন, সেটা সম্ভব নয়। তো রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে পাম্প অপারেটর, তাদের বেতন খুবই নগণ্য ছিল এবং গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে এবং এতে করে ৭৫০০ যারা আইআরপি, আয়রন রিমুভাল প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের বেতন ধার্য করা হয়েছিল এবং ৭,০০০ টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আইআরপির সঙ্গে যুক্ত নয়। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারা আরডি মানে পঞ্চায়েতের অধীন যারা পাম্প অপারেটররা রয়েছেন, তাদের বেতন, যে বর্ধিত বেতন, সেটা তারা পাচ্ছে, কিন্তু আরবান বডিজে যারা পাম্প অপারেটররা রয়েছেন এএমসির আন্ডারে বা বিভিন্ন আরবান বডিগুলোতে, নগর পঞ্চায়েত, পৌর পরিষদে, সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না। পরবর্তী সময় দেখা গেছিল যে বিগত সরকারের আমলে যে পাম্প অপারেটর গুলো নয়া হয়েছিল, ফিনান্সের সঙ্গে কোন ধরনের
সেখানে আলোচনা না করেই সেটা নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই এই আরবান লোকাল বডিজের যে পাম্প অপারেটররা তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে এতদিনে। রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজরাও মিনিমাম 7,000 এবং 7,500 টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে। আর যদি কোনো আরবান লোকাল বডিজ মনে করে তার নিজস্ব সোর্স থেকে যে সেখানে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে, 10,000 করা হবে, 15,000 বা 12,000 করা হবে, সেটা তারা করতে পারে। মিনিমাম 7,000 যারা নন আইআরপি, আর যারা আইআরপি তারা 7,500 টাকা যারা পঞ্চায়েতে পাচ্ছে। আরবান লোকাল বডিজও একই বেতনে সেখানে প্রদান করা হবে। এখন থেকে রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সারা রাজ্যে 19টা ইউএলবি এবং আগরতলা পৌর নিগম সহ 20খানা ইউএলবি রয়েছে। প্রতিটি ইউএলবিতে এখন এই পাম্প অপারেটররা কম করে 7,000 7,500 টাকা পাবে। আর বেশি কত পাবে সেটা ওই ইউএলবি বা আরবান লোকাল বডিজের উপর নির্ভর করবে। তারা যদি বৃদ্ধি করতে চায় সেই বেতন তারা সেটা করতে পারে। রাজ্য মন্ত্রিসভায় গতকাল সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর এনহ্যান্সমেন্ট অফ অনারেরিয়াম অফ স্পেশাল পুলিশ অফিসার্স এসপিও। যারা স্পেশাল পুলিশ অফিসাররা রয়েছেন এসপিও হোম ডিপার্টমেন্টের অধীন, তাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গতকাল আমাদের যে ক্যাবিনেট বৈঠক সেই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে। সারা রাজ্যে এসপিওর সংখ্যা 3,511। এর মধ্যে এসপিও হু আর ডুইং ড্রাইভিং ডিউটিস, ড্রাইভার হিসেবে যারা কাজ করছে তাদের সংখ্যা হচ্ছে 265। এখন পর্যন্ত এই যে 3,511 জন যারা এসপিও আছে আর 265 জন যারা ড্রাইভার আছেন, তাদের বেতনের একটা বৈষম্য ছিল। ড্রাইভাররা পেতেন 9,540 টাকা করে, আর নর্মাল যারা এসপিও 3,511 যে সংখ্যাটা, তারা পেতেন 7,079 টাকা করে। হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিওদের বেতন থাকবে একটা ফ্ল্যাট, ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন, সেটা হবে 12,000 টাকা। অর্থাৎ এখন থেকে এসপিওদের বেতন সারা রাজ্যে 12,000 টাকা হিসেবে সেখানে ধার্য করা হয়েছে। রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে করে 3,511 এবং 265 জন যে এসপিও তাদের উপকার হবে, তারা উপকৃত হবে। এখন থেকে 12,000 টাকা করে এসপিওরা সে বেতন পাবে। আমাদের টোটাল খরচ হবে 2,48,54,369 টাকা হবে। 3,511 জন যে এসপিও রয়েছে সাধারণ, 2,48,54,369 টাকা। আর যারা ড্রাইভাররা রয়েছেন এখন সবাই একসঙ্গে ফ্ল্যাটে চলে আসবে, 12,000 টাকা। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, necessary approval towards filling up of an additional 916 vacant posts of constable, man and woman in Tripura Police through direct recruitment. Home Department এর অধীন
916 জন কনস্টেবল ম্যান এন্ড ওমেন সেগুলো রিক্রুট করা হবে। ইতিমধ্যে আমাদের 1000 কনস্টেবল যাদের পরীক্ষা হয়েছিল সেগুলো প্রায় তৈরি আছে। সেগুলো ছাড়ার পর এই 916 জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান এন্ড ওমেন সেগুলো অ্যাডভার্টাইজমেন্টে প্রদান করা হবে। অর্থাৎ প্রায় 2000 কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের মধ্যে। 1000 কনস্টেবল জানেন আপনারা, আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দ্য ভার্জ অফ ফাইনালাইজেশন, ডিক্লারেশন অফ রেজাল্ট। এই রেজাল্ট বের হওয়ার পর নতুন এই যে 916 খানা পোস্ট তৈরি হয়েছে এবং ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে, সেই 916 খানা পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট করা হবে। আগের 1000 পোস্ট সেখানে ডিক্লারেশন হবে, যা খুব শর্টলি ডিক্লারেশন করা হবে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর creation and filling up of 51 different categories of posts in the tourism department under Directorate of Tourism Department. 51 খানা বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আমাদের পর্যটন দপ্তর সেখানে দীর্ঘদিন ধরে খালি অবস্থায় আছে। আমাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানবেন যে আইসিএ ডিপার্টমেন্ট, আগে সেটা আইসিএটি ছিল, ইনফরমেশন কালচার এন্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট, সেই আইসিএ দপ্তর থেকে ট্যুরিজমটাকে আলাদা করা হয় এবং বর্তমানে ট্যুরিজমের যে স্টাফ রয়েছে তা অনেক আইসিএ দপ্তর থেকে ডেপুটেশনও রয়েছে। তাই ট্যুরিজম দপ্তরকে যেহেতু আগামী দিনে ট্যুরিজমকে নিয়ে রাজ্য সরকার, ভারতবর্ষের সরকার নতুন চিন্তা ভাবনা করছে, জোর দিচ্ছে, অর্থ প্রদান করছে এবং ট্যুরিজমকে আরো বিশ্ব দরবারে, ভারতবর্ষে রাজ্যের, আমাদের ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চলছে বিভিন্নভাবে। তার জন্য ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কারণ আমাদের সেখানে শর্টেজ রয়েছে ম্যান পাওয়ার। রাজ্য মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের 51 খানা পোস্ট সেটা ফিল আপ করা হবে। তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে, কিছু প্রমোশন রয়েছে, কিছু ডেপুটেশন রয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, ইঞ্জিনিয়ার সহ টোটাল 51 খানা পোস্ট এই ট্যুরিজম দপ্তর সেটা নিয়োগ করবে আগামী দিনে। এই যে 51 খানা পোস্ট, তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে, ডেপুটি ডিরেক্টর রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে। গ্রুপ সি আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি আমাদের পোস্ট রয়েছে। তো সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর ভিত্তিক আমার আলোচনা হবে এবং পরবর্তী সময়ে গ্রুপ সি, গ্রুপ ডি, ইঞ্জিনিয়ার সহ এই যে 51 খানা পোস্ট কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা জানাবো। প্রিন্সিপাল রাজ্য মন্ত্রী পরিষদ তার অনুমোদন দিয়েছে, ফিনান্স অনুমোদন দিয়েছে, জিএপিএনটি তার অনুমোদন দিয়েছে এবং আমরা 51 জন এই স্টাফ বিভিন্ন ক্যাটাগরিতে সেটা নিয়োগ করব ট্যুরিজম দপ্তরের থেকে। সাংবাদিক বন্ধুরা, আমাদের রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর filling up of 9 various category of posts under Directorate of Information Technology. ইনফরমেশন টেকনোলজি দপ্তর তথ্য প্রযুক্তি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে, রাজ্য মন্ত্রী পরিষদ অনুমোদন দিয়েছে যে 8 জন সিনিয়র ইনফরমেশন অফিসার SIO গ্রুপ এ সেখানে নিয়োগ করবে এবং একজন লোয়ার ডিভিশন ক্লার্ক LEC গ্রুপ সি সেটা নিয়োগ করবে। টোটাল 8+1
= 9 এই 9খানা পোস্ট খুব শীঘ্রই ইনফরমেশন টেকনোলজি দপ্তর থেকে নিয়োগ করা হবে। সিনিয়র ইনফরমেটিক্স অফিসার ইনফরমেশন অফিসার সেটা আইসিএ তে চলে আসে। সিনিয়র ইনফরমেটিক্স অফিসার গ্রুপ এ, আর লোয়ার ডিভিশন ক্লার্ক 1 জন এবং এসআইও সিনিয়র ইনফরমেটিক্স অফিসার 8 জন। টিপিএসসি সেটা নিয়োগ করবে, আর ক্লার্ক জিআরবিটি নিয়োগ করবে 1 জন, আর 8 জন আমাদের যে সিনিয়র ইনফরমেটিক্স অফিসার টিপিএসসি পরীক্ষার মাধ্যমে সেটাকে নিয়োগ করবে। এই সিদ্ধান্তগুলো বর্তমানে রয়েছে। আমাদের গতকালকে লম্বা খুব ক্যাবিনেট বৈঠক ছিল, কারণ আপনারা জানেন যে প্রবল বন্যার কবলে পড়ে সারা রাজ্য বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন জেলায় রিলিফ ক্যাম্প সেখানে তৈরি করা হয়েছে টেম্পোরারি। হাজার হাজার মানুষ সেই রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য, এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে একটা প্রতিনিধি দল আমাদের রাজ্যে এসছে। সারা রাজ্য তারা ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট প্রদান করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছে, এবং আমি রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে রাজ্যের এই যে 32 জন মানুষ মারা গেছেন এবং তাদেরকে সাহায্যের জন্য আমাদের প্রধানমন্ত্রী আর্থিক রাশি ঘোষণা করেছেন, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে এই ডিজাস্টারে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যের প্রশাসন কাজ করে মানুষকে রিলিফ প্রদান করেছে এবং অধিকাংশ মানুষকে অক্ষত রাখতে পেরেছে, তার জন্য আমরা মন্ত্রী পরিষদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের প্রশাসনের আধিকারিকদেরকে, প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ ইতিহাস বলে যে বিগত কয়েক দশকে এত বড় বন্যা বা ফ্লাড রাজ্যের মানুষ পরিলক্ষিত করেন। যা ড্যামেজ হয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা জানবেন। গতকাল বিভিন্ন দপ্তরের সেক্রেটারিরা, আধিকারিকরা প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা মন্ত্রী পরিষদকে সেটা তার তথ্য প্রদান করছিলেন যে ত্রিপুরা তিলে তিলে তৈরি করা আজকে 3 দিনের ফ্লাডে, 4 দিনের ফ্লাডে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের অনেকটাই পিছিয়ে দিয়েছে, রাজ্যের উন্নয়নের গতিকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রায় 18,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী 15,000 বলেছেন, কিন্তু যা হিসাব আসছে তারও সেটা বৃদ্ধি হতে পারে। রাস্তাঘাট, পাওয়ার মানে বিদ্যুৎ, কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3,500 কোটি টাকা। এআরডিডি, আমাদের পিডব্লিউডির রাস্তা, ন্যাশনাল হাইওয়েজ, এনএইচ রোডস, ওয়াটার রিসোর্সের যে এমআই স্কিমগুলো, হাজার হাজার কোটি টাকা সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। তো স্বাভাবিকভাবেই ক্যাবিনেট মিটিং এ সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাই খুব বিস্তারিত ক্যাবিনেট মিটিং ছিল, প্রায় 4 ঘন্টা ব্যাপী ক্যাবিনেট মিটিং। আরো অনেক এজেন্ডা রয়েছে। আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছি, যে সিদ্ধান্তগুলো আগামী 2 দিন বাদে আরো কিছু সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়ে দেব। কারণ কিছু বিষয় রয়েছে যেগুলো বিস্তারিত একটু স্টাডি করার প্রয়োজন রয়েছে। তারপরে আগামী সোমবার কি মঙ্গলবার দিন আরেকটা সাংবাদিক বৈঠক রেখে আপনাদেরকে সেটা আমার তরফ থেকে, সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। যে সিদ্ধান্তগুলো কর্মসংস্থান সঙ্গে জড়িত এবং জিআরবিটি গ্রুপ ডি যে আমাদের এক্সাম হয়েছিল, সেই জিআরবিটি গ্রুপ ডি সম্পর্কে সর্বপ্রথমেই আপনাদেরকে আমরা সেটা সংবাদ দিয়েছি যে আগামী 7 কিংবা 8 তারিখে তার ফলাফল বেরোবে রাজ্যের মন্ত্রী পরিষদের বৈঠকে।
মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা সিদ্ধান্ত গ্রহণ করে। সেটা তো আপনারা সবাই জানি, গ্রুপ সি এবং গ্রুপ বি প্রায় 3 বছর আগে সেই পরীক্ষা হয়েছিল। পাম্প অপারেটর যেটা আমাদের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, পঞ্চায়েতের অধীন এবং আরবান লোকাল বডিজের অধীন। পঞ্চায়েতের অধীন যে পাম্প অপারেটররা তারা বিগত প্রায় 2 বছর ধরে তাদের এই বর্ধিত বেতন পাচ্ছে, কিন্তু বাকি যে পাম্প অপারেটররা তারা সেই বেতন থেকে বঞ্চিত হচ্ছিল, কারণ ফিনান্সের কাছে সেই তথ্য ছিল না। টোটাল সংখ্যাটা হবে 350 কাছে, 354 পঞ্চায়েত। আর ইউএলবিতে সেই সংখ্যাটা আমরা সেটা দেবো আপনাদেরকে, নেক্সট সাংবাদিক মিটিং দিয়ে দেবো। কারণ এতদিন অ্যাকচুয়ালি ইউএলবির যে রিমিনারেশনটা বা বর্ধিত বেতনটা তারা পাচ্ছিল না। তো এখন মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে বিগত সরকারের আমলে তাদেরকে যে রিক্রুট করা হয়েছিল এটা কোনো নিয়ম মেনে হয়নি। তাই ফিনান্স বলছে যে আমাদের কাছে কোনো ডাটা নেই বা আমাদের কাছে কোনো কনকারেন্স নেই যেটা আমরা তাদের অনুমোদন দিচ্ছি। তো বর্তমানে আরবান দপ্তর সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মিনিমাম যেটা পঞ্চায়েত পাচ্ছে 7,000, 7,500, 7,500 হচ্ছে যারা আইআরপি পরিচালনা করছে, আর 7,000 হচ্ছে যারা নন আইআরপি। মিনিমাম বেতন সেটা হতে হবে ইউএলবির ক্ষেত্রে। আর যদি কোনো ইউএলবি, এখন ধরুন আগরতলা পৌর নিগম এমসি, এদের আন্ডারে যে পাম্প অপারেটররা রয়েছে, এখন এমসির নিজস্ব সোর্স রয়েছে, ওন সোর্স প্লাস শেয়ার অফ ট্যাক্সেস আরবান থেকে তারা পায়। তো সেই ওন সোর্স এবং শেয়ার অফ ট্যাক্সেস মিলে যদি এমসি ভাবে যে না আমি 7,500 নয় আমি 10,000 টাকা দেবো, তবে তারা দেয়ার এট লিবার্টি, তারা দিতে পারে। রানীরবাজার পৌর পরিষদ যদি ভাবে যে আমার ওন সোর্স বা আমার শেয়ার অফ ট্যাক্সেস মিলে আমি 7,500 নয় আমি 10,000 টাকা বা 9,000 টাকা দেবো, তারা সেটা দিতে পারে। কিন্তু মিনিমাম 7,500 এবং 7,000 আইআরপি এবং নন আইআরপির ক্ষেত্রে তাদের দিতে হবে। এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো আমাদের 19টা ইউএলপি রয়েছে, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত, এবং আগরতলা আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটা সেটা রয়েছে টোটাল 20। এই 20 ইউএলবি আমাদের বেতন বৃদ্ধি হলো এবং মিনিমাম 7,000 কিংবা 7,500 টাকা তাদেরকে দিতে হবে। আমি সংখ্যাটা আপনাদের নেক্সট সাংবাদিক বৈঠকে প্রদান করে বিষয়টা এমনিতে দুই দেশের ব্যাপার। তা সত্ত্বেও বর্তমান বাংলাদেশ পরিস্থিতির কথা মাথায় রেখে আগরতলা আখাউড়া রেল লিঙ্ক এবং চিটাগাং বিমানবন্দরের বিমান পরিষেবা এই বিষয়টা কি পর্যায়ে আছে, কি হতে পারে আগামী? দেখুন, আমরা খুব অ্যাডভান্স স্টেজে ছিলাম। গত পরশুদিনও স্বরাষ্ট্র এমওএস, মিনিস্টার অফ স্টেট, হোম ডিপার্টমেন্ট, পান্ডি সঞ্জয়, ওনার চিঠি এসছে আমার কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওটা নিয়ে তদবির করেছেন, আমিও করেছি। আমাদের চিটাগং এবং আগরতলার মধ্যে যে কানেক্টিভিটি, সেটা কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে যে আগে ইমিগ্রেশন, তারপর আমাদের ফ্লাইট অপারেশন। ইমিগ্রেশন যদি আমাদের ঘোষণা করতে হয় তবে যে রিকুইজিট ম্যান পাওয়ার সেটা আমরা নিয়োগ করেছি 25 জন পুলিশ কনস্টেবল অফিসার মিলিয়ে। পাশাপাশি ক্যাবিনেট অনুমোদন দিয়েছে বিগত দিনে আমাদের সাবরুমের আইসিপির জন্য, নিশ্চিন্তপুর আইসিপির জন্য এবং আমাদের আগরতলা ইমিগ্রেশনের জন্য। টোটাল 80 জনের মতো রিটায়ার্ড এবং ইন সার্ভিস মিলিয়ে আমরা
তাদেরকে ডিপ্লয় করবো, ডিপ্লুট করবো সেখানে। তাতে আগরতলা যে আমাদের এয়ারপোর্ট, সেই ইমিগ্রেশনের জন্য প্রায় 25 জনকে নিয়োগের কথা রয়েছে। কিন্তু বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে আমাদের প্রস্তুতি চলবে। আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, কারণ সরকার আসবে, সরকার যাবে একটা দেশে, কিন্তু বাইল্যাটারাল যে রিলেশনশিপ, ডিপ্লোম্যাটিক যে রিলেশনশিপ, তাতে যেন ব্যাঘাত না ঘটে, সেটা দুই দেশের নেতৃত্বেরই সেখানে প্রয়াস রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী মোদীজিরও রয়েছে। আশা করব বাংলাদেশের বর্তমান যিনি অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস, ওনারও সেখানে সেই প্রচেষ্টা থাকবে। তো সেদিক থেকে ইট ইজ টু আর্লি টু কমেন্ট, কিন্তু আমাদের যে প্রস্তুতি সেটা আমরা অ্যাডভান্স স্টেজে রয়েছি। আগামী দিনে আমরা আশা করব যে ফ্লাইট কানেক্টিভিটি করা, আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমাদের আরসিএস রিজিয়নাল কানেক্টিভিটি স্কিমে এই কানেক্টিভিটি আমাদের বিটুইন আগরতলা এন্ড চিটাগং সেটা ধার্য করা আছে। গ্যাপ ফান্ড হিসেবে আমরা 15 কোটি টাকা দেবো ইয়ারলি স্পাইস জেটকে। অলরেডি আমরা 3,75 লক্ষ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছি, কিন্তু যেহেতু ইমিগ্রেশন হয়নি তার জন্য আমরা সেটা ঘোষণা করতে পারি। কেন্দ্রীয় সরকারও সেটা দৃষ্টিতে রেখেছেন, আমাদের রাজ্য সরকারের সেটা টপ প্রায়োরিটিতে রয়েছে। দুদেশের সম্পর্কের আগামী দিনে কি পরিস্থিতি হবে সেটার উপর নির্ভর করবে যে আমরা এটা কবে নাগাদ চালু করবো। বাট উই এক্সপেক্ট যে ভেরি শর্টলি আমাদের সেটা, আমাদের স্বপ্নের যে উড়ান সেটা আমাদের শুরু হবে। থ্যাংক ইউ। কোনটা? ইমিডিয়েটলি नेक्स्ट मंथ। सर, रानी बाजार में जो घटना हुआ था, इसका भी क्या अपडेट है? क्या घटना? जो वायलेंस हुआ था। ये देखिए, ये मुद्दा जो है ये बहस की बात है। अभी सिचुएशन कंट्रोल में है। किसी की तरफ से भड़काया जा रहा है कि किसी के खिलाफ या सरकार के खिलाफ, ये ठीक बात नहीं है। कम्युनल हार्मोनी हमारे स्टेट में, हमारे देश में, हमारे सरकार के टाइम पे बहुत बेहतर हुआ है, लेकिन उसको भड़का के पॉलिटिकल माइलेज देने की जो कोशिश में है, उसका जो सपना है वो भी पूरा नहीं होगा। मैं इतना ही कह सकता हूं, और आपके माध्यम से, आपके द्वारा मैं हर एक हिंदू हो या मुसलमान हो, हर एक जाति के लोगों को मैं अपील करता हूं कि शांति बनाए रखें। अभी अपने के बीच समय लड़ने का नहीं है, त्रिपुरा की उन्नति के बारे में सोचना है। फ्लड में हमारा बहुत नुकसान हुआ है, हमें राज्य को आगे ले जाना है, और कम्युनल हार्मोनी अगर रहता है तभी ये स्टेट आगे बढ़ पाएगा। त्रिपुरा का हिस्ट्री पीस, शांति का है, अमन का है, ये हमें बरकरार रखना है, आगे ले जाना है। थैंक यू।